অ্যাডভোকেট সাকিব রহমান, একটু আপনার কাছ থেকে শুরু করে জানতে চাই যে এই প্রতিবেদনের ভবিষ্যৎ কি, আসলে কিভাবে দেখেন? কারণ এরই মধ্যে যাদের নাম এসছে নতুন করে, যারা তারা বেশ প্রভাবশালী, কেউ কেউ সরকারেরও অংশ, এতে কি কোনো কারণে এই প্রতিবেদনের ভবিষ্যৎ আবার ধুলোয় মিশে যেতে পারে? না, আমার মনে হয়েছে যে এমনিতে এই প্রতিবেদনটাই তো আসলে লাস্ট আনসার না, বিকজ এটার পরে তো আসলে এটা তো চার্জশিট না। তো যার কারণে কিছু কিছু জিনিস এসছে এবং তাদের আসলে দে উইল বি হার্ড ইন দ্য কোর্ট। তবে যাদেরকে প্রসিকিউট করার দোষী আকারে একে প্রতিবেদনে দেওয়া হয়েছে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এটার পরে পরবর্তী দেখা যাবে আর কি, যে আসলে প্রমাণিত হয় না কি না প্রতিবেদন, কিন্তু এটা তো আর ফাইনাল না। অসুবিধাটা যেই জায়গাটা চ্যালেঞ্জিং আমার কাছে খুব অনেস্টলি মনে হয়, সেটা হচ্ছে যে দেখেন, এই যখন কিনা প্রতিবেদনটা আসলো, হোয়াট ওয়ার পিপল মোর এক্সাইটেড অ্যাবাউট? লোকে এক্সাইটেড ছিল এই বিষয় না, কিন্তু যে আওয়ামী লীগের ইনভলভমেন্ট, এই বিষয়টা নিয়ে লোকে জানতো। এবং যেটা আমি আপনাকে বললাম যে আগের থেকে আওয়ামী লীগের নেতায় যে একেবারে শেখ সেলিম, তারপর জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, এদেরকে নিয়ে আমরা শহীদ পরিবারবর্গই আমরা কিন্তু অভিযোগ দায়ের করে এসেছি আদালতে গিয়ে। মানুষ আসলে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে যেই সমস্ত খুব আনফর্চুনেট বিষয়গুলো, কিন্তু যেই সমস্ত সেনা অফিসার এর সঙ্গে জড়িত, এনাদের কি হবে? এই যে এখন যে এই নামগুলো এসছে, আমি বলছি না যে তারা দোষী, তাদেরকে দোষী হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে মানেই যে তারা দোষী তা না, তাদেরকে সেটা কোর্টে যাবে, এটার পরে প্রমাণিত হতে হবে। কিন্তু এই জায়গাটায় লোকের এক ধরনের কিউরিওসিটি কাজ করে। আপনি গুম কমিশনের বেলায় দেখেছেন, এবং শুধু কিউরিওসিটি কাজ করে না, আমার কাছে মনে হয় যে একটা মহল খুব স্বাভাবিকভাবে, মানে ইটস এ ক্লোজ নেট কমিউনিটি, আর্মি তো একটা ক্লোজ নেট কমিউনিটি আর কি। তো যার কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসটা খুব আনকমফোর্টেবল সবার জন্যেই, যে এরকম কিছু মানুষ যারা আমাদের বাবার সাথে চাকরি করেছে, একসাথে মেসে থেকেছে, খেয়েছে, বিভিন্ন অপারেশন করেছে, তারা কিন্তু আমাদের সামাজিক জীবনের একটা অংশ ছিল। এই মানুষগুলো এখন এই কারণে আমরা জানতে পারলেও আমাদের জন্য আনকমফোর্টেবল। তবে এনাদেরকে তো আসলে ছাড় দেওয়ার কোনো উপায় নাই। এটা কোনোভাবে আপনি শহীদ পরিবারের উপরে হস্টাইল হতে পারবেন না, কারণ এইটা প্রতিবেদনের মধ্যে যেহেতু এসছে, পরবর্তীতে কোর্টে কি হবে সেটা দেখা যাবে। কিন্তু আমি আশা করব যে এইটা কোনো মহল থেকে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এবং তাদেরকে যেন কোনোভাবেই স্পেশাল ট্রিটমেন্ট না দেওয়া হয়। যে বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি গুম কমিশনের বেলায়, যে এই বিষয়টা কেন এতটা নিউজ আকারে হলো, এবং পরবর্তীতেও তাদের আইনজীবী, স্টেট অ্যাপয়েন্টেড আইনজীবী, বাট নেভারথেলেস আইনজীবী তো বলেছে যে না, তারা অনলাইনে আসবে, তারা হাজিরা দিবে না, এটা দিবে না, সেটা দিবে না। আমরা হঠাৎ করে দেখলাম যে প্রেজেন্ট ভ্যান, এসি আলা প্রেজেন্ট ভ্যান তৈরি করা হলো। আমরা হঠাৎ করে দেখলাম যে জেলখানা তৈরি করা হলো, যেটা কিনা মেস। এখন মনে করেন এটা ইম্যাজিনিং ইট, যে আপনি কাঁটা চামচ দিয়ে জেলখানায় খাবার খাবেন আর কি, সেটা তো আসলে অ্যাবসার্ড। তো যার কারণে আমার কাছে মনে হয় যে ল শুড বি ইকুয়াল ফর এভরিবডি, এবং এই বেলায়ও এইটা নিয়ে একটা কিউরিওসিটি কাজ করবে জনসাধারণের মধ্যে, আমি জানি। কিন্তু যেহেতু নাম এসছে, তারা এর পেছনে যে এই ষড়যন্ত্রের অংশীদার ছিল, তারা অংশ ছিল, তো যার কারণে আমার মনে হয় স্পেয়ার করার কোনো সুযোগ আসলে নাই। একটু নূরখান লিটন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই প্রতিবেদনটি তো চার্জশিট না, কিংবা আদালতের বিচার কার্যের অংশ না, তাহলে এর ভবিষ্যৎ কি, বা কিভাবে এটি কাজে লাগানোর সুযোগ রয়েছে? এইটা চার্জশিট না, এটা ঠিক আছে, কিন্তু যদি আইসিটিতে যায়, ধরেন এই রিপোর্ট প্রতিবেদনটা জমা পড়লে আইসিটির যে ইনভেস্টিগেশন টিম আছে তারা এটা অনুসন্ধান করবেন। সেইটার পরে যদি এদের নাম থেকে যায়, তখন এইটা বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু ওই চূড়ান্ত জায়গায় যাওয়ার আগ পর্যন্ত কিছুই বলার সুযোগ নেই। তবে প্রতিবেদন এসছে, নিশ্চয়ই তারা অনেকভাবেই তাদের মতো করে একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের ভ্যালু কতটুক ইনভেস্টিগেশনে থাকবে সেটা নির্ভর করবে আইসিটিতে যাওয়ার পর, যখন ইনভেস্টিগেশন। কারণ আমি আবারও বলতেছি, এটা কিন্তু চার্জশিট না, বা আমাদের যে তদন্ত রিপোর্ট আমরা অনুসন্ধান রিপোর্ট দিচ্ছি সেটাও চার্জশিট না। ওইটা চার্জশিট দিবে কেবলমাত্র আইসিটি, এবং সেটার উপর বিচার হবে। আগের যে তদন্তগুলো নিয়ে এখন অভিযোগ হচ্ছে, এবং সেখানকার সে আগের তদন্তে যারা জড়িত ছিল তারা বিভিন্ন সময় অভিযোগও করেছেন বিভিন্ন মাধ্যমে, যে তাদেরকে ম্যানিপুলেট করতে বাধ্য করা হয়েছে এই রিপোর্টগুলো। এবারের রিপোর্ট নিয়ে সেই ধরনের কোনো ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে? এই জিনিসগুলো নিয়ে এখনই কথা বলা, চূড়ান্ত কথা বলা আমার কাছে মনে হচ্ছে না যে সমীচীন হবে। কারণ এটা দেখেন, এত বড় একটা ঘটনা, অনেক বড় ঘটনা কিন্তু, এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এটা পাবলিক হয়ে যাক, সেটা কিন্তু পাবলিক হলো না এখন পর্যন্ত পাবলিক হলো না পুরো রিপোর্টটা। তো এটার ফলাফল কি দাঁড়াবে, এটা নির্ভর করবে আইসিটির তদন্ত
টিম তদন্ত করার পর, কারণ তখন একটা আইনি প্রক্রিয়া যাবে, এই রিপোর্টটা হয়তো তারা সহায়তা পাবে, এই রিপোর্টের ভিত্তিতে তারা লাইট পাবে যে কোন দিকে আমরা কি করলে কিছু তথ্য পাওয়া যায়। এর বাইরে তো এটার অন্য কোনো মর্যাদা, মানে অন্য কোনো আইনি মর্যাদা থাকবে না, মানে আইনি ভিত্তি থাকবে না। জি, একটু ডিলেজ কেন। তবে একটা জিনিস আরেকটু পরিষ্কার করে রাখতে চাই, মানে এর আগে 3টা কমিটি হয়েছিল, আমি যদি ভুল না করি। ব্রিগেডিয়ার হাসান সাহেবের নেতৃত্বে একটা, তারপরে এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটা, আরেকটা হচ্ছে আব্দুল কাহার আকন্দ, যিনি পুলিশে মোটামুটি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তার নাম শোনা যেত, কিন্তু দুর্ভাগ্য হোক তিনি যে দলীয় পনার ভিতর ঢুকে গেছিলেন তার প্রমাণ হচ্ছে তার নির্বাচনে যাওয়া। এইটার ভিতর দিয়ে ওনার যে একটা ইনভেস্টিগেশনের আর্ট ছিল, সেই জিনিসটা কিন্তু আর মানুষ মানে তার উপরে আস্থা রাখতে পারে নাই। আর তার রিপোর্টে তখনই যেভাবে আসছে তাতে পরিষ্কার বোঝা গেছে যে আদিষ্ট রিপোর্ট। অন্য 2টা রিপোর্টের তো, জাহাঙ্গীর সাহেবের রিপোর্ট আমার যতদূর মনে আছে যে এটা ওপেন করা হয়নি, মানে সেনাবাহিনী নিজস্ব। হ্যাঁ, এবং ওখানে মনে হয় মানে কিছু বিষয় ছিল যেটা তৎকালীন সরকারের হয়তো পছন্দ হয়নি আমার ধারণা, যার জন্য এটা প্রকাশ হয়নি। আর হাসান নাসির সাহেব তো নিজেই নোট অফ ডিসেন্ট দিয়ে বেরিয়ে গেছেন। তো আগামীতে এই রিপোর্ট নিয়ে হবে সেটা মানে ডেলিসকেন একটু আপনার কাছে জানতে চাই যে নতুন করে আবার রিপোর্ট এসছে, কারো কারো নাম এসছে, বা এই ক্ষেত্রে আবার নতুন করে মামলার সুযোগ আছে কিনা, বা সেই এই রিপোর্টের এগেইনস্ট অফকোর্স, তাহলে এই রিপোর্টের আলোকে হ্যাঁ অফকোর্স এই রিপোর্টটাতে যে নতুন অ্যাঙ্গেলগুলো রিওপেন হলো, যেমন ইন্ডিয়ান ইনভলভমেন্ট ইন দিস এন্টায়ার ইস্যু, তারপর শেখ হাসিনা অ্যাজ হেড অফ দ্য স্টেট, যিনি এই পুরো জিনিসটা মাস্টার মাইন্ড হিসেবে কন্ডাক্ট করলেন এবং এনশিওর করলেন যে যারা কিলার তারা যাতে টাইমলি কিল করে বের হয়ে যেতে পারে, এবং এই কিলিংয়ের পরেও রেমনেন্ট যারা আছে মিলিটারি অফিসার যারা মানে এটার প্রতিবাদ করেছে 15 বছর ধরে 17 বছর ধরে বেছে বেছে তাদেরকে ইয়ে করেছে। আপনি দেখবেন কিন্তু এই রিপোর্টের সাথে ওই আরেকটা রিপোর্ট নিরাপত্তা উপদেষ্টা জেনারেল হাফিজের যেটা রিপোর্ট আছে, এদের কিন্তু কানেক্টেড। ওই বিডিআর হত্যাকাণ্ডের যে প্রতিবাদ যারা করেছিল এর বেশিরভাগ অফিসাররাই কিন্তু এই লিস্টের, ওনার তদন্তের লিস্টের, এরা সব বঞ্চিত চাকরি থেকে। কিছু আছে যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ফার্স্টে যেটা করতো মেরে ফেলতো, যেমন মেজর জাহিদ, তাকে মিরপুরে মানে 16টা গুলি করে মেরে ফেলছে, উনি তখন চাকরি করছেন, চাকরিরত অবস্থায় মেরে ফেলছে, এবং ওনার ওয়াইফকে বাচ্চা সহ 6 বছর জেল খাটাইছে। ঠিক আছে, উনি রিজাইন করছে তখন। হ্যাঁ, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মেজর জিয়া, যিনি এখন পলাতক আছে, ওনাকে ধরেই ফেলছিল, উনি পেন ড্রাইভ আনতে যাওয়ার কথা বলে পালায়া তারপর চলে গেলেন। এরপরে যখন তারা দেখলো যে না, মেরে ফেললে পরে বেশি সমস্যা হচ্ছে, ঠিক আছে, এরকম অফিসার আছে, যেমন সম্ভবত ক্যাপ্টেন রাজীব, যে আর্মাডার অফিসার ছিল, সে রাজমণি শাখা হোটেলের ওপর থেকে জাম দিয়ে পড়ছে, ওই হোটেল থেকে 800 না 900 গজ দূরে ওর বাসা, ওই হোটেলেই বা কেন গেল আর ওখান থেকে আত্মহত্যাই বা কেন করলো, আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান হয় নাই। মোস্ট ইম্পর্টেন্টলি ওই টাইমটাতে আর্মি খুব রহস্যময় বিহেভ করতেছিল। যেমন কথার কথা আমি বলি, কর্নেল হাসিন চাকরিরত অবস্থায় তাকে যখন মানে তুলে নিয়ে যাওয়া হইলো এবং গুম করা হইলো, তখন আর্মি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সে কিন্তু এটার এগেইনস্টে কোনো কমপ্লেইন করলো না। বাট আপনি এই ব্যাপারটা অনেকেই বাইরে বোঝে না, সেটা হচ্ছে আজকে আমাদের যমুনা টিভির এই সেটে যে কয়জন লোক আছে, এই মনে করেন যেটা একটা আর্মি ইউনিট, এখানে যদি একটা লোক 1 ঘন্টার জন্য পাওয়া না যায়, সাথে সাথে এটা আর্মি হেডকোয়ার্টারে জানানোর কথা। তাহলে কি এই রিপোর্ট, হাসিন সাহেবের এই লস্ট রিপোর্টটা আর্মি হেডকোয়ার্টারে জানানো হয়েছিল? জানানো হলে কী হিসেবে জানানো হয়েছে? কোথায় লস্ট উনি, তার এগেইনস্টে কেস কোথায় করা হয়েছিল? সো আমি কনক্লুড করবো এই জায়গায় যেটা দিয়ে, সেটা হচ্ছে যে এই ঘটনাটার ব্যাপ্তি অনেক বেশি, এটা একটা ইন্টারন্যাশনাল পারফেক্ট ক্রাইম, এবং এই ক্রাইমের সাথে জড়িত হচ্ছে শেখ হাসিনা। এবং এই ক্রাইমটাকে আমি কেন পারফেক্ট ক্রাইম বলতেছি, বিকজ 17 বছর ধরে এইটার এভিডেন্স আস্তে আস্তে নষ্ট করা হয়েছে, এবং এইটার এগেইনস্টে যে ধরনের তদন্ত করা হয়েছে প্রত্যেকটা তদন্ত টেম্পার করা হয়েছে। আমি আই উইল টেক অ্যানাদার 1 মিনিট, যে কারণে নাম্বার 1 হচ্ছে এখান থেকে শেখার কী আছে। 1 নম্বর হচ্ছে আর্মিকে এখান থেকে লেসন নিতে হবে নেক্সট টাইম যাতে এই ঘটনা না ঘটে, ঠিক আছে। 2 নম্বর যাদের লেসন নিতে হবে মিডিয়া, জয় মামুন এবং মুন্নি সাহা, এই দুইজন তখন যে রোলটা প্লে করছে, দ্যাট হ্যাজ অ্যাজিটেটেড দ্য হোল সিচুয়েশন এবং আমাদেরকে কনফিউজ করছে তখন এই জিনিসটা।
এরপর হচ্ছে পুলিশের রোল, ওই টাইমটাতে পুলিশ এবং র্যাব তাদের যে রোলটা প্লে করার কথা ছিল ওটা কেন করতে পারে না এবং ওখান থেকে ওরা কি শিখলো। ফাইনালি আমাদের জুডিশিয়ারি এখান থেকে একটা লেসন নিতে হবে যে ফিউচারে এই ম্যাগনিটিউডের ক্রাইম যদি হয় তাহলে এটা থেকে কিভাবে কি করা যেতে পারে।